নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। প্রিয় দেশবাসী, আপনাদের এখনই জেগে উঠতে হবে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আমার এই প্রতিবাদমূলক আলোচনা প্রত্যেকে শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। প্রত্যেকে প্রতিবাদে অংশগ্রহণ করুন, যে যার অবস্থান থেকে প্রতিরোধ করে তুলুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর ঘরে বসে থাকা যাবে না। বিএনপি সন্ত্রাসীরা ক্ষমতায় আসার সাথে সাথে সরকার গঠন করার আগেই যে কাজ শুরু করে দিয়েছিল, আওয়ামী লীগের সে কাজ স্টার্ট করতে কয়েক বছর লেগেছিল। ওরা আওয়ামী লীগের চাইতে কতটা জঘন্য আপনারা দেখছেন। সারা বাংলাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। নোয়াখালীতে কি ঘটিয়েছে আপনারা সবাই জানেন কোন বিষয়ে কথা বলছি। জীবনে কোনোদিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে এসে এখান থেকে সামনে যাবে। আমি এবার একটা খুব কুবুদ্ধি দিয়েছিলাম জামাতের আমিরকে। আমি তাদের বলেছিলাম যে, হুজুর আপনি একটা কাজ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেন। যারা এই দেশটাকে স্থিতিশীল করতে চায় না, হতে দিতে চায় না, যারা মনে প্রাণে এখনো চায় শেখ হাসিনা ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসলে জামাত ইসলামকে তো মারবেই, আপনাকেও কিন্তু ছেড়ে দেবে না। এই আওয়ামী লীগের কারণেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে জীবন দিতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। সুতরাং আপনি আপনার কমন শত্রুকে চিহ্নিত করে যারা আপনারা মজলুম ছিলেন, এই মাজলুম একত্রিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। দর্শক, কেমন সম্পর্ক চাই বিএনপি ভারতের সঙ্গে? এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে এবং শোনা যাচ্ছে বিএনপি যে সরকার গঠন করতে চলেছে, সেই সরকার গঠন প্রক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলে আসতে পারেন, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে ভারতের শক্তিশালী কোনো প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের মতো দমন পীড়নের কারণেই জামাতের মতো উগ্রবাদী দলের উত্থান হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির মহাসচিব নির্বাচনের পরে কেন জানি বারবার জামাতকে অ্যাটাক করছে। অপরদিকে দেখেন তারেক রহমান নির্বাচনের পরে কিন্তু একবারও জামাতকে অ্যাটাক করেন নাই। তাই এই ফখরুল ইসলাম আলমগীর যে ওই পারের লোক, এটা পরিষ্কার। আর তারেক রহমান বুঝতে পেরেছে কাদের রক্তের বিনিময়, কাদের আন্দোলনের বিনিময় তিনি দেশে এসে প্রধানমন্ত্রী হচ্ছেন। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। হয়তো আগামীকাল বা পরশু, অর্থাৎ সোমবার মঙ্গলবার, এর ভিতরেই জনাব তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার, বিএনপি নেতৃত্বাধীন জোট, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতে যাচ্ছে। আমরা শুনতে পেয়েছি তারেক রহমানের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে এটি বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করছে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে যে হত্যা করা হয়েছে, তিনি আপসহীন নেত্রী ছিলেন। তিনি যদি একটু কম্প্রোমাইজ করতেন ভারতের সাথে, তাহলে তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পচে মরতে হতো না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তার শত্রু চিনতে পেরেছিলেন। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে এই বাংলাদেশে কি করেছে, এই বাংলাদেশের জনগণের উপরে কি করেছে, এটি তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং জনাব তারেক রহমান এই বিষয়টি মাথায় রাখবেন বলে আমরা মনে করি। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বলবো, নির্বাচনের পরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে মুন্সিগঞ্জে, গাইবান্ধায় এবং আরো একটি জেলায় মোট 3 জনকে হত্যা করা হয়েছে নির্বাচনী সহিংসতায়, শুধুমাত্র আরেকজনকে ভোট দেবার কারণে। তো আরেকজনকে ভোট দেওয়া কি অপরাধ? ভোট চাওয়াও কি অপরাধ? অন্য কারো এজেন্ট হওয়া কি অপরাধ? নির্বাচনী যে এজেন্ট হওয়া, এটা কি অপরাধ? হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায়। 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেবার অপরাধে আওয়ামী দুর্বৃত্তরা, আওয়ামী সন্ত্রাসীরা ওইখানের একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে, আমাদের মিডিয়াগুলো এই কথাগুলো বলে না, একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে এক গৃহবধূকে গণধর্ষণ করেছিল। ঠিক 2026 সালে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, শাপলাকলিতে ভোট দেবার অপরাধে এক নারীকে, 3 সন্তানের মাকে ধর্ষণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এটি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপনারা প্রত্যেকেই সেই ভিডিও দেখেছেন। ভিকটিম নিজে তার বর্ণনা দিচ্ছেন কিভাবে, এবং ডাক্তারের সনদও সেখানে আছে। এরপরে সারা দেশে জামাত শিবির এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো তো আছেই। এখন প্রশ্ন আসতে পারে
জামাত শিবিরের উপরে হঠাৎ করে বিএনপির কেন এত ক্ষোভ? বিএনপির লোকজন জামাত শিবির এবং এনসিপির লোকজনের উপরে কেন হামলা চালাবে? কেন তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? আসা স্বাভাবিক এই কারণে, যেহেতু বিএনপি, জামাত এবং এনসিপি এরা উভয় তো মজলুম, শেখ হাসিনার দ্বারা নির্যাতিত। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি, জামাতের সাথে আরো দুটি দল ছিল, 4 দলীয় জোট ছিল। সুতরাং এখানে তো জামাত ইসলাম বা ওই অন্যান্য দুটি দল বিএনপির কারো বাড়িতে হামলা চালিয়েছে, কারো উপরে আক্রমণ করেছে? নাই, করে নাই। তাহলে এখানেও ক্ষোভ থাকার কথা নয়। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে হত্যা, তাদের মা বোনদেরকে ধর্ষণ, গুম, খুন, নির্যাতন, গায়েবী মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা, এগুলো কারা করেছে? আওয়ামী লীগ করেছে। এখানে ভিকটিম কারা ছিল? জামাত এবং বিএনপি। আর 2024 সালের পরে এসে, 5 আগস্টের পরে এসে এনসিপি আজ পর্যন্ত। তাহলে এনসিপির সাথেও বিএনপির কোনো বিরোধ নাই। তারা এনসিপির কেউ বিএনপির কোনো নেতাকর্মীর বাড়িতে তো আক্রমণ চালায় নাই, অগ্নিসংযোগ করে নাই। জামাত ইসলাম তো একেবারে উদাহরণ দিলাম, প্রশ্নই আসে না। তাহলে এদের প্রতি ক্ষোভ কেন বিএনপির? ক্ষোভটা তো থাকার কথা ছিল, এরা প্রত্যেকেই, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, এরা প্রত্যেকেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। তাহলে আওয়ামী লীগের উপরে ক্ষোভ থাকার কথা ছিল। এক জানা যায় যে এর আগে বিএনপি এবং জামাত তাদেরকে এই কাজ করেছে, বাড়ির উপরে হামলা করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, বিএনপির কাউকে মার দিয়েছে, আঘাত করেছে। তাহলে বিএনপি হয়তো প্রতিশোধের জন্য এই কাজ করছে, এটি ধরে নেওয়া যেত বা মনের কাছে বুঝ দেওয়া যেত, কিন্তু সেটা তো হয় নাই। তাহলে বিএনপি কেন এই কাজ করছে? এখানে কিছু কিছু বিষয় অবশ্য আমার অবজারভেশনে উঠে এসেছে। যেমন একটা জায়গা থেকে এর সত্যতা পাওয়া গেছে, কোন একটা জায়গাটার আমি নাম মনে করতে পারছি না, কেউ যদি কারো যদি জানা থাকে তাহলে আমার কমেন্টস বক্সে লিখে দিবেন, এটা ডকুমেন্টসে রাখা দরকার আছে। আওয়ামী লীগের একজন নেতা তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এই নির্বাচনের 2 দিন আগে, এবং যখনই বিএনপি জয়লাভ করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই নেতা নির্বাচনের পরের দিন সেই আওয়ামী লীগের সেই নেতা ছাত্র শিবিরের লোকজনের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু বিএনপির শ্রদ্ধাবরণে থেকে আওয়ামী লীগ এই কাজটি করছে। যত জায়গায় এই ঘটনাটি ঘটেছে, আমি বলছি না সবই আওয়ামী লীগ করেছে, বা এটিও বলছি না সব বিএনপি করেছে, কিন্তু বিএনপি যেহেতু আওয়ামী লীগকে ডেকে এনেছে, তারা তাদেরকে সুযোগ দিয়েছে। পঞ্চগড়ে বিএনপির যে উপজেলা সভাপতি, তিনি পঞ্চগড়ের একটা ইউনিয়নে প্রথম 13 তারিখ সকালবেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আইনগতভাবে তো আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নিষিদ্ধ। তাহলে বিএনপির ওই নেতা কি পারেন আওয়ামী লীগের অফিস খুলে দিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত, বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে আইন করে যখন ওই আইনটি বাতিল করে দেবে ততক্ষণ পর্যন্ত? এটি কি পারেন? পারেন না তো। তাহলে তিনি করলেন কেন? ওই যে একটা লিয়াজো হয়েছে, ওই লিয়াজোর কারণে। তো লিয়াজো যেহেতু করে আপনি তাদেরকে ডেকে এনেছেন, সুতরাং এরা এখন যে আকামগুলো করছে, আমি ধরে নিলাম হয়তো এই দাবি করা হবে যে না, এই কাজগুলো সব আওয়ামী লীগই করেছে, বিএনপির কেউ করে নাই, এটা আমরাও বিশ্বাস করি। যেটা যেহেতু ওই যে আগেই বলছি, ছকে তো মিলছে না। বিএনপির কারো সাথে জামাত শিবিরের কোনো রেশারেশি নাই, তার পূর্বে কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে নাই, তাহলে সেই প্রতিশোধ বিএনপি কেন নেবে? শুধুমাত্র এই নির্বাচনী ডামাডোল শুরু হবার পর থেকে, নির্বাচনী অপোনেন্ট হবার কারণে তারা এসে তাদের বাড়িঘরে হামলা চালাবে, এটি তো আসলে বিশ্বাসযোগ্য কথা নয়। আর যদি কেউ এটি করেই থাকে, যে জামাত থেকে একজন দাঁড়িয়েছে, বিএনপি থেকে একজন দাঁড়িয়েছে, এখন যে জামাত সে জামাতে ভোট দিয়েছে, যে বিএনপি সে বিএনপিতে ভোট দিয়েছে, তো এটাই তো বাংলাদেশের রাজনীতি। তো এটার কারণে কি আরেকজনের বাড়ির উপরে এসে হামলা করতে হবে, তাকে মারতে হবে? তাহলে অধিকাংশ ক্ষেত্রে এই কাজ হয়তো আওয়ামী লীগ করেছে। তো আওয়ামী লীগ করলেও তো বিএনপি দায় এড়াতে পারে না, কারণ আপনি যে ডেকে এনেছেন, আপনি যাকে ডেকে এনেছেন সে যে আকাম করবে, এই আকামের পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার গাড়িই যাবে। বিএনপির ভাইরা, এদেশের জামাত শিবির আপনাদের শত্রু নয়, এনসিপি আপনাদের শত্রু নয়। একটু চিন্তা করুন তো 5 আগস্টের আগের কথা। আপনারা যাদের উপরে হামলা করছেন, যাদেরকে মারধর করছেন, আপনারও যেরকম অবদান আছে হাসিনা তাড়ানোতে, তাদেরও কি কম অবদান আছে? তারা এবং আপনারা মিলেই তো এই কাজটি করেছেন। তাহলে এই মুহূর্তের ভিতরে এটি ভুলে গেলেন? অবশ্য খুব ভালো 2টি পদক্ষেপ তারেক রহমান নিয়েছেন। নোয়াখালীর দিকে কোনো একটা জায়গায় তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের 5 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে পুলিশে ধরে দেওয়া হয়েছে এই অপরাধে, হামলার অপরাধে। এর জন্য অবশ্যই বিএনপি ধন্যবাদ পাবার উপযুক্ত। এটি আমরা চাই, এই কাজটিই করতে হবে। না হলে ওই বেপরোয়া যারা হয়ে গেছে বা অনুপ্রবেশকারী যারা আছে, ওরা সতর্ক হবে না। তারেক রহমানও একটি নির্দেশনা দিয়েছেন এবং একটি কঠোর বার্তা দিয়েছেন যে যারা হামলাকারী তারা কোনো মতো অবস্থায় আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, এদেরকে আমরা বরদাস্ত করব না। এটি রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটা বার্তা। দেখলাম আমির খসরু মাহমুদ, তিনিও একটি চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজ এই দলের ভিতরে থাকতে পারবে না, যারা যা করেছো এখন থেকেই ভুলে যাও, এইগুলো দরকার। এটি এই নতুন বাংলাদেশে মানুষ দেখতে চাচ্ছিল। বিএনপির হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদেরের ছেলে, তাকে আমার পক্ষ থেকে স্যালুট। তিনি এরকম একটি যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এই আসনে, আমার এই আসনে, সারা বাংলাদেশে যদি হামলা এবং ভাঙচুর হয়, আমার এই আসনে আমার অপোনেন্ট কারো গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না। আরেকটা কথা না বললেই নয়, ছাত্র দলের সভাপতি রাকিবউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ। তিনি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আজকে, দীর্ঘদিন পরে। তার এ পর্যন্ত এই ধরনের বক্তব্য শুনি নাই। তিনি তার কমন শত্রু আওয়ামী লীগকে চিহ্নিত করেছেন, বলেছেন আমরা সবাই দোসরের বিপক্ষে।
এই দোসররা এদেশে রাজনীতি করতে পারবে না। এছাড়া বাকি আমরা সবাই এক। এর জন্য রাকিবউদ্দিনকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, তাকে আমরা ধন্যবাদ জানাই। এখন জনাব তারেক রহমান যদি এই দেশটাকে খুব তাড়াতাড়ি আপনি জামাত, শিবির, এনসিপি এদেরকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে হাত না দেন, এদেরকে যদি আপনি শত্রু বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু দেশ অত্যন্ত ভয়াবহ সংকটের দিকে চলে যাবে। আমরা দীর্ঘদিন এই দেশ কিন্তু আমাদের খুব কষ্টের একটা দেশ আমরা পেয়েছি। শেখ হাসিনা এই দেশটাকে যা করে ফেলেছিল এবং যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিল, সেইখান থেকে দেশটা কোথায় এসেছে আপনি একটু ভাবুন। আপনাকে অবশ্যই এই বিষয়ে নজর দিতে হবে। আপনার বিরোধী নেতাকর্মী যারা আছে, আপনার বিরোধী দলের যারা আছে, এদের প্রত্যেকের জান, মাল, সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র হাতে নেবার পরে আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, আপনাকে নাস্তানাবুদ করে ছাড়বে। ভারত ও পাশ থেকে আপনাকে ইপটিজিং করবে, শেখ হাসিনা আপনাকে ইপটিজিং করবে, আওয়ামী লীগ আপনাকে ইপটিজিং করবে। এই সবগুলো মোকাবেলা করার জন্য আপনাকে কিন্তু এই এনসিপি, জামাত, শিবির এদেরকে আপনার লাগবে। সুতরাং এদেরকে আপনি শত্রু বানিয়েন না, এদেরকে আপনি আপনার কাছে রাখেন। এই দায়িত্ব কিন্তু আপনার। বিরোধী দল কিন্তু সবসময় চাইবে ছুটে যেতে, একটু এদিক ওদিক গিয়ে আন্দোলন, কোনো ইস্যু পেলেই আন্দোলন করে হট্টগোল করতে। সুতরাং তাদেরকে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে কাছে ডেকে আনুন। আপনার আশেপাশে আওয়ামী লীগের অনেক নেতা ভিড়ে গেছে, বামপন্থী অনেক নেতা ভিড়ে গেছে, যারা এই দেশটাকে স্থিতিশীল করতে চায় না, হতে দিতে চায় না, যারা মনে প্রাণে এখনো চায় শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসলে জামাত ইসলামকে তো মারবেই, আপনাকেও কিন্তু ছেড়ে দেবে না। এই আওয়ামী লীগের কারণেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে জীবন দিতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। সুতরাং আপনি আপনার কমন শত্রুকে চিহ্নিত করে, যারা আপনারা মজলুম ছিলেন, এই মাজলুম একত্রিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে। দর্শক, কেমন সম্পর্ক চাই বিএনপি ভারতের সঙ্গে? এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে এবং শোনা যাচ্ছে বিএনপি যে সরকার গঠন করতে চলেছে, সেই সরকার গঠন প্রক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলে আসতে পারেন, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে ভারতের শক্তিশালী কোনো প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন। এরকম একটা প্রেক্ষাপটে বিএনপি সরকারের পরবর্তী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যার স্থান হবে বলে মোটামুটি নিশ্চিত, তারেক রহমানের এই মুহূর্তের বিশ্বস্ত সঙ্গী হুমায়ুন কবির, তিনি এনডিটিভির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি, ভারতীয় অন্যতম প্রভাবশালী নিউজ সংস্থা, তারা এই সাক্ষাৎকারটা নিয়েছে এবং সেখানে হুমায়ুন কবির বিএনপির ভারত ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছেন এবং অতি অবশ্যই হুমায়ুন কবির স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে বিএনপি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, অর্থাৎ, এবং এটাও বলেছেন যে বর্তমান সময়ে বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক আদতে নাই। এই না থাকার কারণ হিসেবে শেখ হাসিনার প্রসঙ্গ এসেছে, নানা প্রসঙ্গ এসেছে, কিন্তু বিএনপি সেই পথে যেতে চায় না, এমনটা হুমায়ুন কবির বলেছেন। চলুন একটু হুমায়ুন কবিরের সাক্ষাৎকারটা কি বলা হচ্ছে সেখানে, এনডিটিভি কি বলছে, কি দাবি করছে, তারা তাদের মতো করে বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে, সেগুলো একটু পর্যালোচনা করে দেখছিলাম। বিএনপির পররাষ্ট্র নীতি নিয়ে এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছেন হুমায়ুন কবির, যিনি পরবর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আসছেন, এটা নিশ্চিত করেই বলা যায়। সেই তিনি এবং তারেক রহমানের খুবই কাছের মানুষ, বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই তাকে দেখা যাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর থেকেই দেখা যাচ্ছে যে আলোচনায় তিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসছেন। সেই হুমায়ুন কবির তিনি এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, এনডিটিভি শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ওয়ান টাইস উইথ ইন্ডিয়া বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, তারেক রহমান স্টপ এইড টু এনডিটিভি। অর্থাৎ তিনি বলছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাই এনডিটিভিকে তারেক রহমানের শীর্ষ সহযোগী। অর্থাৎ এই সম্পর্কে যে বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে, এমনটা তিনি বলেছেন। অবশ্যই কিছু অভ্যন্তরীণ অগ্রাধিকার এবং তারপর আন্তর্জাতিক সম্পৃক্ততা রয়েছে। অবশ্যই ভারত হবে সেই দেশগুলোর মধ্যে একটি যেখানে আমরা এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে ভ্রমণ করব, হুমায়ুন কবির এভাবে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে সম্পর্কের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারত অবশ্যই তালিকাতে থাকবে, অর্থাৎ যে যে দেশের সঙ্গে সরকারের সম্পর্কের অগ্রাধিকার থাকবে তার মধ্যে ভারত অন্যতম, একেবারে স্পষ্ট ভাবে বলা হয়েছে। এবং ভারত সফর, সরকারের শপথের পরে ভারত সফর তাদের অগ্রাধিকার ভিত্তির মধ্যে রয়েছে, তারা ভারত সফরও করবেন, হয়তো পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী দিয়েই শুরু হবে ভারত সফর। তারেক রহমানের বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়, তিনি এটা স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক দেখাশোনাকারী তারেক রহমানের বিশ্বস্ত মানুষ এবং নতুন সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হতে চলেছেন হুমায়ুন কবির। বলেছেন অগ্রাধিকার হলো আমাদের জনগণের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা, অর্থাৎ দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা, এটাই বিএনপির অগ্রাধিকার। তিনি বলেন ভারত এমন একটি দেশ যেখানে আমরা সফর করব, যদিও নির্দিষ্ট সময় বলেননি, তবে সফরের ব্যাপারে অগ্রাধিকার যে আছে সেটা তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন যে অবশ্যই কিছু অভ্যন্তরীণ ব্যাপারে অগ্রাধিকার এবং তারপর আন্তর্জাতিক সম্পৃক্ততা, এই ব্যাপারগুলো ভাবা হবে। ভারতে দ্বিপাক্ষিক সফর এবং ভারত সরকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে উভয় পক্ষের সম্পর্ক থাকা স্বাভাবিক এবং সেই সম্পর্কটাকে জোরদার করার জন্য তিনি এবং তার সরকার কাজ করবে, এটা বলেছেন। পাকিস্তানের দিকে ঝুঁকছে এই ব্যাপারটা তাকে প্রশ্ন করা হয়েছে।
মানে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকছেন? তিনি বলেছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী মানে এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধানে থাকাকালীন ভারতের বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিল বলে মনে করা হয়েছিল। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন, আমি মনে করি উত্তর দেন, কৌশলী উত্তর দেন, সেই প্রসঙ্গটাও বলেছে যে কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি এটি স্বাভাবিক এবং আমাদের এই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নির্বিশেষে আমাদের জন্য এই বিষয়ে আমাদের পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হবে, উদ্যোগও নেওয়া হবে। আমাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে থাকবে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করেন মানে এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা কোথাও কোথাও একপাক্ষিক নীতি অবলম্বন করেছেন সেই কথা বলেছেন। তিনি এটি ভারত এবং শেখ হাসিনার মধ্যে কেবল একমুখী সম্পর্ক ছিল, মানুষ এটিকে খুব খারাপ দৃষ্টিতে দেখেছিল। আমরা যে কোনো দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি বা দেশ নির্ভর পররাষ্ট্রনীতি থেকে দূরে থাকতে চাই, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ শেখ হাসিনা মানে একপাক্ষিক নীতি নিয়েছিলেন, আমরা একপাক্ষিক নীতি নিতে চাই না, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে চাই, কারোর সঙ্গে বৈরিতা করতে চাই না। এই ব্যাপারগুলোই তিনি বলেছেন। তারা এনডিটিভি বলছে, নয়াদিল্লির কৌশলগত দৃষ্টিকোণ থেকে নির্বাচনের ফলাফল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছ থেকে একটি স্পষ্ট বিরতি চিহ্নিত করে, যেটা তারা বলছে যে বিরতি চিহ্নিত করে, যে পর্যায়টিকে ভারতীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে গভীরভাবে বিঘ্নকারী বলে বর্ণনা করে। অর্থাৎ প্রফেসর ইউনূসের সময়টাতে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাটা ভারতের সঙ্গে সম্পর্ক বিঘ্ন করেছে। এই ব্যাপারটা বাংলাদেশে ভারতের কর্মকর্তারা মনে করেন, যেখান থেকে উত্তরণের পথ তারাও খুঁজছেন এবং সেই ক্ষেত্রে আবার তারা বলছেন যে তারা খুবই সতর্ক দৃষ্টি রাখছেন, কৌশলী পদক্ষেপ রাখছেন এবং তারা এগুলো বিবেচনা করছেন যে পরবর্তী সরকার যারা নির্বাচিত হয়েছে তারা ভারতের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি রাখছে সেটার উপরে নির্ভর করে ভারত পরবর্তী পদক্ষেপগুলো নেবে। তবে এই 1.5 বছরে সীমান্তে যে উত্তেজনা, সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবো, তাদের বিচ্ছিন্নতাবাদীদের আমাদের দেশে আশ্রয় দিব, ভেঙে গুড়িয়ে দেবো, মানে ভারতীয় দূতাবাসের ইট খুলে ফেলবো, ভারত আমাদের দেশের বন্ধ করে দিলে ভারত না খেয়ে মরবে, এই ধরনের বক্তব্য। তারপরে উপদেষ্টাদের বক্তব্য, গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, এই বক্তব্যগুলো দিয়ে ভারতকে যেভাবে মানে উস্কে দেওয়া হয়েছে প্রতিনিয়ত, ভারত ততটা যদি উস্কানি মনে করত তাহলে সেটা বাংলাদেশের জন্য বেশ খারাপ পরিণতি হতে পারত, যেটা আমরা মনে করতে পারি যে সেই ক্ষেত্রে ভারত মনে করেছে যে এই সরকার, ওই 6 মাস 1 বছরের সরকার, এদের কোনো কথাতে কর্ণপাত করার ব্যাপার নেই, যেটা ভারতের সেনাপ্রধানও স্পষ্ট করে বলেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে তাদের এই সরকার 5 বছরের সরকার নাকি 5 মাসের সরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি দিয়েছিলেন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা দিন শেষে চাই বাংলাদেশ ভারত যে উত্তেজনা তৈরি হয়েছে, ক্রিকেট নিয়ে যে মানে যাচ্ছে তাই কারবার শুরু করেছেন আসিফ নজরুলরা, সেই কারবারগুলো বন্ধ হোক। প্রিয় দেশবাসী, আপনাদের এখনই জেগে উঠতে হবে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আমার এই প্রতিবাদমূলক আলোচনা প্রত্যেকে শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিন, প্রত্যেকে প্রতিবাদে অংশগ্রহণ করুন, যে যার অবস্থান থেকে প্রতিরোধ করে তুলুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর ঘরে বসে থাকা যাবে না। বিএনপি সন্ত্রাসীরা ক্ষমতায় আসার সাথে সাথে সরকার গঠন করার আগেই যে কাজ শুরু করে দিয়েছিল, আওয়ামী লীগের সে কাজ স্টার্ট করতে কয়েক বছর লেগেছিল। ওরা আওয়ামী লীগের চাইতে কতটা জঘন্য আপনারা দেখছেন। সারা বাংলাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। নোয়াখালীতে কি ঘটিয়েছে আপনারা সবাই জানেন কোন বিষয়ে কথা বলছি। নোয়াখালীতে শাপলাগলিতে ভোট দেওয়ার অভিযোগে কয়েক সন্তানের জননীকে বিএনপির লোকজন গণধর্ষণ করেছে। আপনি চিন্তা করেন, আপনি কি বাংলাদেশে আছেন না আইএমএ জাহিলিয়াতের যুগে আছেন? এই বিএনপি এটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল না বাংলাদেশ জাতীয়তাবাদী আইএমএ জাহিলিয়াত পার্টি? এই আধুনিক যুগে এই অসভ্য বর্বর ক্ষমতা এসেছে। এরা আওয়ামী লীগের চাইতে কত নিকৃষ্ট জাস্ট ফিল করবেন। আওয়ামী লীগ ফিরে আসবে অনিবার্যভাবে বিএনপির কর্মকাণ্ডের কারণে। এখন এই পরিস্থিতিতে আসুন আমরা সবাই প্রতিবাদ করি, প্রতিবাদে সামিল হন। তারেক জিয়া কি আসলে দেশ চালাতে পারবে? ইজ ইট পসিবল? এইভাবে জাস্ট একটা শুরু, আরো দেশের বিভিন্ন জায়গাতে খবর আসছে এরকম গণধর্ষণের খবর, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পালাতক, তার মাকে এই হুমকি দেওয়া হয়েছে ভোগ করার। এবং বিভিন্ন জায়গায় নারীরা পালাতক। বিশেষ করে এই বিএনপি সন্ত্রাসীদের কাছে সবচেয়ে অনিরাপদ নারীরা। ভোটের আগে ওরা টার্গেট করেছিল নারীদের উপর ভয়ানক নিপীড়ন চালিয়েছিল। ভোটের পরে এখন চূড়ান্ত পর্যায়ে নিপীড়ন। আগে তো জাস্ট আক্রমণ করতো, মাথায় আঘাত করতো, কোপাতো, এখন সরাসরি ধর্ষণ করছে। এই হচ্ছে বিএনপি। চারদিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল বের করেছে। এনসিপি বাংলা মোটর তাদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে। হ্যাঁ, জনতার প্রতিবাদে বাংলাদেশের দফা রফা হবে। দেশ চালাতে তারেক পারবে, নইলে দরকার নেই। কোনো অযোগ্য লোককে দেশ চালাতে দেওয়া হবে না। এখন কি মনে করেন এটা কারা করেছে? সিস্টেমটা দেখেন। প্রথম কথা হচ্ছে, অতি উৎসাহী কেউ যদি এটা করে থাকে তাহলে আইন ব্যবস্থা নিবে, এই তো। কিন্তু না, এটা রাষ্ট্রীয় মদদে বিএনপির পৃষ্ঠপোষকতায় দলীয় কাঠামোর মাধ্যমে এটা করা হচ্ছে। কিভাবে এটা একটু দেখাই, তাহলে বুঝবেন যেটা কি বিচ্ছিন্ন সন্ত্রাস, বিচ্ছিন্ন ধর্ষণ, না এটা বিএনপির অফিসিয়াল কাজ। কিভাবে? যেমন এই ঘটনা ঘটেছে নোয়াখালীতে। ভুক্তভোগী সুস্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে, ভিডিও স্টেটমেন্ট আছে, কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট করছে না। ইত্তেফাক রিপোর্ট করেছিল অভিযোগ, এই শিরোনাম দিয়ে অভিযোগ। বিএনপি আকাম করলে অভিযোগ, আর আওয়ামী লীগ আকাম করলে তখন ছিল অভিযোগ, আর বিএনপি করলে সেটা সরাসরি। কিন্তু কোনো মিডিয়া এই রিপোর্ট রাখতে পারেনি, ডিলিট করে ফেলেছে। অবশ্য চ্যানেল 24 এরকম আরো কয়েক জায়গায় আসছে, কিন্তু
মিডিয়াগুলো ব্ল্যাক আউট করে দিচ্ছে। ভিডিও স্টেটমেন্ট আছে ভুক্তভোগীর, এটা নিয়ে সব মিডিয়া লেট নিউজ হওয়ার কথা, তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, কিন্তু মিডিয়া চুপ। এই মিডিয়া চুপ কেন? বিএনপি সেন্ট্রালি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারবে না। আমরা তো আছি। এই তরুণ প্রজন্ম থাকতে, এই ছাত্র জনতা থাকতে তারকে কোনো কারসাজিতে কাজ হবে না। ওইসব মিডিয়াকে জনগণ লাথি মারে, জুলাইতে দেখেছেন না? মেইন স্ট্রিম মিডিয়াগুলো একদম চুপ। অথচ এই নোয়াখালীতে যেটা ঘটেছে, এইটা নিয়ে আজকে সমস্ত টক শো আলোচ্য বিষয় হচ্ছে এইটা, যে বিএনপি কি শুরু করেছে সারা বাংলাদেশে। আজকে তারেক রহমান সংবাদ সম্মেলন করেছে, দেখেন কোন দালাল সাংবাদিক একটাও প্রশ্ন করলো না সারা দেশে বিএনপি সন্ত্রাসীরা, জামাত, এনসিপি উপর ভয়ানক নির্যাতন চালাচ্ছে, নারীদের নির্যাতন করছে, কোন সুশীল কেউ কিছু বলছে না। দেখছেন আপনি কোন জাহিলিয়াতের মধ্যে এসে পড়েছেন? আমরা কথা বলবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। জুলাইতে যেরকম কথা বলেছি এরকম কথা বলবো। জুলাই আর ফিরে আসতে দেওয়া যাবে না, অঙ্কুরেই খেয়ে দিতে হবে, দফা করতে হবে যারা দেশ চালাতে পারবে কি পারবে না। কারণ শুরুর আলামত তো আমরা মোটেও ভালো দেখছি না। এগুলো কি কি ঘটছে? তো দর্শক, এরপর দেখেন মিডিয়াগুলো, বিএনপি তাদের অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে মিডিয়া থেকে এই খবর ব্ল্যাক আউট করে দিয়েছে। এর মানে বিএনপি অফিসিয়ালি এই ঘটনার সাথে জড়িত, তারা ধামাচাপা দিতেছে একদম আওয়ামী স্টাইলে, এবং পুরো প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছে। ভিডিও স্টেটমেন্ট আছে, এখন ওই মেডিকেল রিপোর্ট চেঞ্জ করানোর চেষ্টা করছে বিএনপি। আমরা জানতে পেরেছি যে মেডিকেল রিপোর্টে যাতে প্রমাণিত হয় না ধর্ষণ কিছু করেনি। আবার বিএনপির ছাত্রীরা, ওরা সবাই ধর্ষকের সাপোর্টার, ছাত্রদল নেতা নেত্রীরা, ওরা যে কতটা নিকৃষ্ট জঘন্য আমরা দেখছি। ওরা বলছে না এটা ব্যক্তিগত দ্বন্দ্ব, এটা সত্যতা পাওয়া যায়নি, অমুক তমুক, গুজব। একদম সে আওয়ামী লীগের মতো। সাদ্দামরা যা বলতো, ওবায়দুল কাদেরা যা বলতো, গুজব প্রচার, একদম সেটা। এবং প্রশাসনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া। দেখেন আমি অবাক হইলাম যে ওসি, এসপি, ডিসি এইগুলো কতটা দলকানা হয়ে গেছে অলরেডি শপথ নেওয়ার আগে। এরা বলছে না এগুলো গুজব, অতিরঞ্জিত। একটা অডিও শুনলাম সম্ভবত ওসি বা যে কোনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, না এগুলো গুজব, এরকম কোনো ঘটনা ঘটেনি। অথচ এটা ঘটেছে 100% সত্য। যেহেতু এটা তোলপাড়, এই আধুনিক যুগে এটা ধামাচাপা দেওয়া যায় না, দেখবেন কি হয়। কিন্তু দালালি কত প্রকার কি দেখছেন তো। এখনো যদি এইটা করে, সামনে কি করবে এরা? তখন আপনিই বলবেন যে হাসিনাই ভালো ছিল, কারণ এরা হাসিনার চাইতে নিকৃষ্ট। আর এই ধরনের কাজ দেখেন, এরা তো বৈধতা দিয়েছে আগে। নোয়াখালী সুবর্ণচরে যে সেই সংঘবদ্ধ ধর্ষণ যে ঘটনা, ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে 18 সালে, ওই লোকজনকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি। তারা তো এটা করবেই। তখন ছিল ধানের শীষে ভোট দিছো কেন, এবার হচ্ছে ধানের শীষে ভোট দাও নাই কেন। এবং সেই পূর্ণিমা শীলকে দর্শন করেন আপনারা জানেন না, এটা তো বিএনপি হিস্ট্রি। দেখেন এই নোয়াখালীর এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, এরকম অভিযোগ কিন্তু সারা দেশ থেকে আরো আসছে। এবং এই ধরনের ঘটনা ঘটলে অনেকে কিন্তু প্রকাশ করতে চান না, ধামাচাপা দেন, কিন্তু এটা করছে। চুপ থাকবেন না, সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে এবং ইউনূস সরকারকে জবাবদিহি করতে হবে। এখন পর্যন্ত তো ইউনূস ক্ষমতায়, এগুলো কি বাংলাদেশের আইন শৃঙ্খলা? এটা কি মার্শাল ল লাগবে? মানুষ, নারীরা যে দেশে নিরাপত্তা না, কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন? যারা নিরাপত্তা দিতে পারবে তারা চালাক। এটা কি চলছে? এবং আমি অবাক যে ঠিক আছে, এখন বিএনপির লোকজন এটা বলতে পারতো যে আমরা ক্ষমতা নেইনি, যেই করুক ব্যবস্থা নেন, কিন্তু না, তারা মিডিয়ার মাধ্যমে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রশাসনের মাধ্যমে ভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে এবং ডাক্তারদের মাধ্যমে ম্যানেজ করে রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করছেন আপনি কাদের খপ্পরে পড়েছেন? এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা কি সহ্য করবেন? ছাত্র জনতাকে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছে, মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, বিএনপি নেতার কাছে পা ধরে মাপ চাওয়ানো হচ্ছে। হাজার ঘটনা আজকে শুক্রবার এবং শনিবার ঘটেছে। এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্ষমতা পেলে তখন যে কি করবে, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কি করব। এগুলো মুখ বুঝে সহ্য করবেন, না দেশ ছেড়ে যাবেন, না দেশ বাঁচাতে যুদ্ধ করবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।